সকালের মিষ্টি দমকা হাওয়া উপভোগ করছে যারা। সকাল সকাল ঘুম ভাঙ্গার ফলে সে পার্কে চলে এসেছে হাঁটতে। এমনিতেও সকাল সকাল হাঁটার বেশ সুবিধাও পাচ্ছে। রিসেন্ট একটা ফটোশ্যুট আছে তার। যারা সবসময় ফিট থাকলেও পরীক্ষার ধকলে ওজন একটু বেড়েছে তার। পরীক্ষার সময়টায় অন্যদের টেনশনে ওজন কমে, কিন্তু যারার তেমন কিছুই হয় না, কারণ তার টেনশন শুরু হয় পরীক্ষার হলে পৌঁছানোর পর। পরীক্ষায় তার একমাত্র ভরসা রিমি আর রামিম। পড়ালেখা জিনিসটাই যারার অপছন্দ, তার উপর পরীক্ষার ঝামেলা তো আছেই। তবে টেনশনে থাকলে তার খাওয়ার ক্রেভিং বেড়ে যায়, যার ফলে ওজন কিছুটা বেড়েছে। ফটোশ্যুটের আগে ওজন কমানো জরুরি। যারা নিজের মনকে এইসব বলে সান্ত্বনা দিল ও ঘটনা আসলে একটু ভিন্ন। মূলত প্রতিদিন সকালে একটা কল তার শান্তির ঘুম ভাঙিয়ে দেয়। ব্যক্তিটি কল করে কিছুই বলে না। যারা ভীষণ বিরক্ত এই কলদাতার উপর। সে তো কাউকে তার অ্যালার্ম হতে বলেনি। তবে এই বান্দা এত কষ্ট করে দায়িত্ব নিয়ে তার ঘুমের রফাদফা করে ছাড়ে। কল সাইলেন্ট করেও লাভ হয় না। তার বাসার ল্যান্ডফোন কল করে সারা বাড়িকে জাগিয়ে তোলে। একবার এই লোককে পেলে সে নিমের ডাল দিয়ে পিটিয়ে সোজা করে ফেলবে। যারা অনেকটা হেঁটে হাঁপিয়ে উঠেছে। পাশের বেঞ্চে বসে পড়ল সে। বোতল থেকে কয়েক ঢোক পানি পান করল। জোরে শ্বাস নিয়ে পাশে তাকাতেই চমকে গেল। অসাবধানতায় কিছুটা পানি তার ফতুয়াতে পড়ল। যারা চোখ বুজে বক্ষস্থলে হাত চেপে জোরে জোরে নিঃশ্বাস নিল। পাশেই বসে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে জাহিদ। আকস্মিকভাবে সামনে জাহিদকে দেখে ভয় পেয়ে গেছিল। যারা ছোট করে দম ফেলে বলল, বেয়াদব ছেলে, এমন ভূতের মতো এসে পাশে কেউ বসে? একটু জন্য হার্ট ফেল করিনি। জাহিদ মুচকি হেসে বলল, আপনার হার্ট ফেল করানোর ইচ্ছা আমার নেই। আমি তো আপনার হার্ট ছিনতাই করব, বুঝলেন? যারা হা করে তাকিয়ে রইল। এই পিচ্ছি ছেলে সেই লেভেলের ফ্লার্ট করতে জানে। যারা ক্ষিপ্ত গলায় বলল, তোমাদের জেনারেশনটাই খারাপ। সিনিয়রদের সম্মান করতে জানো না, উল্টো ফ্লার্ট করো। অথচ আমাদের সিনিয়রদের আমরা কত সম্মান করতাম। আপনাকে আমি অসম্মান কখন করলাম? আপনাকে অসম্মান করার প্রশ্নই আসে না। আফটারঅল বাচ্চাদের মা আপনি। যারা ব্রু জোড়া কুঁচকে বলল, কার বাচ্চার মা? আমাদের। যারা দাঁতে দাঁত চেপে নিজের রাগ দমনের চেষ্টা করল কিন্তু পারল না। হাতের বোতলের সব পানি জাহিদের মুখে ছুঁড়ে করল। জাহিদের মুখভঙ্গি ছিল খুবই স্বাভাবিক, যেন এমন কিছু হবে সেটা আগে থেকেই জানত। হাত দিয়ে মুখের পানি মুছে নিল। কপালে লেপ্টে থাকা চুল হাত দিয়ে পেছনে ঠেলে দিল। যারা চিবিয়ে চিবিয়ে বলল, অসভ্য ছাগল একটা। ফারদার আমার সামনে এমন কথা বললে মাথায় ইট ছুঁড়ে মারব। তখন মাথার ভূত মাগো মাগো বলে পালাবে। জাহিদ যারার দিকে কিছুটা ঝুঁকে বলল, আপনি নামক ভূত আমার মাথা থেকে কোনো দিনই পালাবে না। যারা হোঁচকিয়ে গেল। বুকের বা পাশে যেন কেউ ঢোল পেটাচ্ছে। পুরুষালী সুঘ্রাণ যারার মস্তিষ্ককে বিক্ষিপ্ত করে তুলছে। যারা ঘন ঘন নিঃশ্বাস ফেলল। এই অসভ্য ছেলেটা মাঝে কিছু একটা আছে যেটা ওকে দারুণভাবে আকৃষ্ট করে। সকালে ঘুম ভাঙতেই আরজু আড়মোড়া ভেঙে উঠে বসল। এলোমেলো কেশগুলো খোপা করে সামনে তাকাল। দেখল অবনী বিছানার সাইডে বসে তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আরজু হাই তুলতে তুলতে বলল, সকাল সকাল আমার রুমে কি তোর? আপু আজ তুমি বেশ গ্লো করছ, একদম নতুন বউদের মতো। আসল ঘটনা কি বলতো? বিয়ের ফুল ফুটলে নাকি মেয়েরা আরও রূপবতী হয়ে যায়। তুমি সাক্ষাৎ প্রমাণ। আচ্ছা,
ওই হাতুড়ে ডাক্তারকে দেখে মেয়রকে ভুলে যাওনি তো? ওই ডক্টরের বউ হওয়ার পরিকল্পনা করছো না তো? আমার কিন্তু ডক্টর দুলাভাই পছন্দ না, মেয়র দুলাভাই পছন্দ। আহা, এলাকায় আমার দাপট থাকবে অন্যরকম। তখন এলাকার সবাই আমাকে দেখেই সালাম দিবে। নেতার শালিকা বিষয়টা ইন্টারেস্টিং হবে কিন্তু। আরজু এক নজরে অবনীর দিকে তাকিয়ে রইল। অবনী বেশি কথা বলে, তার চেয়েও বেশি। তবে খুব বলতে ইচ্ছে করল, বোন তুই অলরেডি নেতার শালিকা হয়ে বসে আছিস, কিন্তু ওই ভণ্ড নেতা আমাকে চুমু খেয়ে বিয়ে করে হাওয়া হয়ে গেছে। আর আমি বেকুব বরের নাম্বার অবধি জানি না। দীর্ঘশ্বাস ছাড়ল আরজু। সকালে ঘুম থেকে উঠে নেতা সাহেবের মুখদর্শন করতে পারলে বেশ হতো। আল্লাহ জানে ওই দিন কবে আসবে। অবনীকে বলল, তোর কলেজ নেই? খালামণি কই? আম্মু আজ স্পেশাল নাস্তা রেডি করছে। তার মন আজ বেশ ফুরফুরে। তোমাকে বিদায় করার খুশিতে সে সকাল সকাল পাপকে দুধ চা অবধি এলাও করেছে। সকাল থেকেই সে তারাকে নিয়ে রান্নায় ব্যস্ত। ভাবলাম নাস্তা করেই কলেজে যাব। আরজু জানে খালামণির খুশির কারণ, কিন্তু যখন সত্যিটা জানবে তখন খালামণি কেমন রিয়্যাক্ট করবে কে জানে। নিশ্চয়ই ভীষণ কষ্ট পাবে। রাজনীতিবিদদের খালামণি ভীষণ অপছন্দ করে। কারণটা আরজুর সঠিক জানা নেই, কিন্তু আরজু নিজের মনকে কিছুতেই নাহিদের কাছ থেকে দূরে রাখতে পারেনি। মানুষটির দিকে অদ্ভুতভাবে ঝুঁকে পড়েছে। নাহিদের ব্যক্তিত্ব তাকে ঘায়েল করেছে ক্ষণে ক্ষণে। রিমি ভার্সিটির জন্য তৈরি হয়ে নিল। রুম থেকে বেরিয়ে দেখল নিশান হন্তদন্ত হয়ে রুম থেকে বের হচ্ছে। রিমি অবাক হল। বলো, কি ব্যাপার ভাইয়া? এমন হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? অফিসে। আমি অলরেডি 1 ঘন্টা লেট। রিমি বিস্মিত হয়ে গেল। তার ভাই ভীষণ পাঞ্চুয়াল, কখনোই কোনো কাজে লেট করে না। তবে লাস্ট কয়দিন যাবৎ তার ভাই রোজ লেট করে অফিসে যাচ্ছে। রিমি চিন্তিত হয়ে বলল, ভাইয়া কোনো সমস্যা? কয়দিন যাবৎ ঘুম থেকে উঠতে লেট করছো? চোখের নিচে কেমন ফুলে আছে। রাতে কি ঘুমাওনি? নিশান হতবম্ব হয়ে রিমির দিকে তাকাল। সে কি করে বলবে যে আজকাল তার রাতে ঠিকমতো ঘুম হয় না। হাঁটুর বয়সী একটা মেয়ে তার চোখের ঘুম কেড়ে নিয়েছে। নারীসঙ্গ থেকে দূরে থাকা নিশান সেই বাচ্চা মেয়েটির সংস্পর্শে এসে বরবাদ হয়ে গেছে। ওই বদমাশ বাচাল মেয়েটা তাকে কিছুতেই ঘুমাতে দিচ্ছে না। কি সর্বনাশ করে গেল সেই মেয়েটি। নিশান বেশ বিরক্ত হল। মেয়েটাকে সামনে পেলে ঠাটিয়ে একটা চড় মারবে। নির্বোধ মেয়ে একটা। সেদিন কি সাংঘাতিক কাজটা করে বসল। রিমি নিশানের সামনে তুড়ি বাজিয়ে বলল, হ্যালো ভাইয়া, কোথায় হারিয়ে গেলে? নিশান নিজেকে সামলে নিয়ে বলল, পরে কথা বলি, লেট হয়ে যাচ্ছে। কথাটি বলেই নিশান দ্রুত বেরিয়ে গেল। রিমি ভাইয়ের যাওয়ার দিকে তাকিয়ে রইল। ক্যান্টিনে আসর জমিয়েছে বন্ধুমহল। আজ তাদের লাস্ট ইয়ারের প্রথম ক্লাস হবে, তাই প্রেশার অনেক কম। আরজু কোল্ড কফিতে চুমুক দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। গরমে তার ফর্সা মুখ রক্তিম হয়ে উঠেছে। শুভ হেসে বলল, কোল্ড কফিতে হবে নাকি এক্সট্রা বরফ আনবো মাথায় ঢালার জন্য? ফাজলামি করিস না, গরমে জীবন শেষ আমার। যারা মিররে নিজের মুখ দেখে নিয়ে বলল, আমাদের প্লেবয় আসে নাই কেন? আর রামিন কই? আচ্ছা, ফুয়াদ কি আসলেই বর্তমানে সিঙ্গেল ঘুরতেছে? আমি বিশ্বাসই করতে পারছি না। নাকি শালা ফাপড় মারতেছে? ওর ওই নেকা জিএফের সাথে নাকি ব্রেকআপ হয়ে গেছে। নিশ্চয়ই আরেকটা জোগাড় করে ফেলেছে। কুত্তাটা গফ ছাড়া সারভাইভ করতে পারে না। রিমি কফিতে চুমুক দিয়ে বলল,
আই থিংক আমি ফুয়াদের মধ্যে কিছু পরিবর্তন দেখতে পারছি। যারা বলল, কি সেটা? দেখ, আগে ফুয়াদ সকাল সকাল ভার্সিটিতে বা গফ নিয়ে বাইরে বেরিয়ে যেত, কিন্তু আজকাল ওর গফ নাই বলে দাবি করছে। সত্য মিথ্যা আল্লাহ মালুম। আগে ভার্সিটিতে এসে ক্যান্টিনে নাস্তা করত, কিন্তু এখন বাসা থেকেই নাস্তা করে আসে। আই থিংক আন্টি আঙ্কেলের সাথে ওর সম্পর্কটা সহজ হচ্ছে। আরজু মুচকি হেসে বলল, আই ডোন্ট থিংক সো। ফুয়াদের মধ্যকার পরিবর্তন আমিও দেখেছি, কিন্তু সেটার কারণ আঙ্কেল আন্টি না, অন্য কিছু। শুভ হেসে বলল, গফ সংক্রান্ত ব্যাপার হলে আমাকে নিশ্চয়ই বলতো। তাছাড়া আঙ্কেল আন্টির সাথে এতদিনের দূরত্ব এত সহজে দূর করা ফুয়াদের জন্য অসম্ভব। ফুয়াদ ভীষণ জেদি। যারা হেসে বলল, ওই শালা নিশ্চয়ই কোনো মেয়ের পাল্লায় পড়েছে। যারার কথায় সবাই হেসে উঠল। আরজু খেয়াল করল সাবিহা চুপচাপ বসে আছে। আরজু সাবিহার কানে ফিসফিসিয়ে বলল, মন খারাপ কেন তোর? তোর গাধা একটু পরই চলে আসবে। সাবিহা থমথমে ভাবে বলল, ওই গাধা আসুক না আসুক আমার কি? তাই নেকা, ওই গাধার জন্যই তো মরে যাস। সাবিহা ভেজা চোখে আরজুর দিকে তাকাল। আরজু সাবিহার মনের অবস্থা বুঝতে পারল। প্রিয় মানুষটির অবহেলা হৃদয় গভীর ক্ষত সৃষ্টি করে। সবাইকে একবার দেখে নিচু সরে সাবিহাকে বলল, রামিম যদি তোর ভাগ্যে থাকে তবে সব বাধা পেরিয়ে দিন শেষে তোর ভালোবাসার মানুষটি তোরই থাকবে। রামিম তোকে ভালোবাসে, সেটা তোকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। উপরওয়ালা মাঝে মাঝে আমাদের পরীক্ষা নেন। ধৈর্য রাখো, দেখবি সবটা তোরই থাকবে। কথাটা মিলিয়ে নিস। সাবিহা ভেজা চোখে মুচকি হেসে বলল, তুইও তো একজনের মাঝে আটকে আছিস। আচ্ছা, তুই কি আসলেই নাহিদের স্যারের ব্যাপারে সিরিয়াস? না মানে বিষয়টা একটু জটিল কিনা? আরজু মুচকি হেসে সাবিহার কানে ফিসফিসিয়ে বলল, আই অ্যাম ড্যাম সিরিয়াস। একদম তার বাচ্চা কাচ্চার মা হওয়ার মতো সিরিয়াস। সাবিহা ফিক করে হেসে দিল। আরজু আসলেই একটা পাগলি। মেয়রের প্রেমে হাবুডুবু খেয়ে একদম বাচ্চা কাচ্চা অবধি চলে গেছে। এই চঞ্চল মেয়েটা যেন তার মতো মানসিক কষ্টে না ভোগে। এই মিষ্টি হাসিটা যেন আরজুর অধরে আজীবন থাকে। কারণ ভালোবাসার মানুষটির অবহেলা একদম ভেতরটাকে গুড়িয়ে দেয়। আর আরজু তার চাইতেও বেশি ইমোশনাল। তাদের আড্ডার মাঝেই রামিম সেখানে পৌঁছাল। রামিমের ঘামার্ত মুখখানা দেখে সাবিহার ইচ্ছে হল গলার স্কার্ফ দিয়ে সেই ঘাম মুছে দিতে, কিন্তু সেই অধিকার তার নেই। রামিম আর চোখে সাবিহাকে দেখে আড্ডায় মশগুল হয়ে পড়ল, যেন সাবিহা সেখানে ইনভিজিবল। সাবিহার সাথে কোনো কথাই বলল না, এমনকি সেদিনের ব্যবহারের জন্য সরি অবধি বলল না। সাবিহার অভিমানী মন পণ করল সে রামিমের সাথে কোনো কথাই বলবে না, কখনোই না। ফুয়াদ জ্যামে আটকে আছে। আজ ঘুম থেকে উঠতে লেট করেছে। লামিয়া তার জন্য নাস্তা রেডি করে বেরিয়ে গেছে। ফুয়াদের কিছুটা মন খারাপ হয়েছে। মেয়েটা প্লেটে খাবার তুলে না দিল সে খেয়ে তৃপ্তি পায় না। তাই তো আজ নাস্তা না করেই বেরিয়েছে। গাড়িতে বসে হঠাৎ ফুয়াদের চোখ যায় রাস্তার পাশে। সেখানে লামিয়া দাঁড়িয়ে আছে, তার সাথে ছোট একটা মেয়ে, সম্ভবত ক্লাস 6-7-এ পড়ে। মেয়েটা কেঁদে কেঁদে লামিয়াকে কিছু বলছে আর লামিয়া মেয়েটাকে কিছু বুঝাচ্ছে। ফুয়াদ কৌতূহলী হয়ে পাশেই গাড়ি পার্ক করল। লামিয়ার পেছনে দাঁড়াতেই তাদের কথোপকথন শুনতে পেল। মেয়েটা বলছে, আপু এইসব পুরনো বই দিয়ে আমার পড়তে মন চায় না, মাঝে অনেক পেজ মিসিং থাকে। ফুয়াদ উকি দিয়ে দেখল লামিয়ার দুই হাতে বেশ কয়েকটা পুরনো জীর্ণ শীর্ণ বই। লামিয়া এক হাতে বোনের মাথায় হাত বুলিয়ে মিষ্টি হেসে বলল,
যেই পেজ মিসিং থাকবে সেটা বন্ধুবিদের কাছ থেকে ফটোকপি করে নিবি। আরে পুরনো বইয়ের গ্রানি অন্য রকম। তাছাড়া নতুন বইয়ে যা লেখা আছে পুরনো বইয়ে তাই আছে। তফাৎ কি? মেয়েটি কিছুটা রেগে বলল। তফাৎ কি তুমি জানো না? এই সব ছেঁড়া বই আমি লজ্জায় বন্ধুদের সামনে বের করতে পারি না। নিজে ছেঁড়া বই পড়তে বলে আমাকেও ছেঁড়া বইই পড়াবে? এসব আমি নিব না। বলেই মেয়েটা সামনের দিকে হাঁটতে লাগল। লামিয়া জোরে ডেকে উঠল, লামিসা, লামিসা। কিন্তু মেয়েটি ফিরে তাকাল না। মুহূর্তেই লামিয়ার আখিপল্লব ভিজে উঠল। হাতের বইগুলো বুকে চেপে ধরে অন্য হাতে চোখের অশ্রুকণা মুছে নিল। ফুয়াদ বুঝল সেই মেয়েটি লামিয়ার ছোট বোন। ফুয়াদ পেছনে থেকে লামিয়ার মাথায় টোকা মারল। লামিয়া চমকে পিছন ফিরে তাকাল। ফুয়াদকে দেখে চমকে বলল, আপনি? হুম। তুমি এই সময় আমাদের বাসায় না থেকে এইখানে কি করো? হুম, আসলে স্যার একটা দরকার ছিল তাই আজ একটু আগে বেরিয়ে গেছি। তোমার হাতে কি? লামিয়া বইয়ের দিকে তাকিয়ে বলল, বই? কিসের বই? আমার ছোট বোনরে বই। এত পুরনো বই পড়তে পারবে ও? বিদ্যা অর্জনে নতুন আর পুরনো কি? বিদ্যা অর্জন করাটাই গুরুত্বপূর্ণ। লামিয়ার সহযুক্তি ফুয়াদের মন ছুঁয়ে গেল। সে হেসে বলল, সামনে তো তোমার পরীক্ষা। গাইড বই কিনেছ? লামিয়া কি বলবে ভেবে পাচ্ছে না। গাইড বই তো দূরে থাক, সে মেইন বইও কিনতে পারেনি। ইংরেজি সেকেন্ড পেপার বইটা সে লাইব্রেরি থেকে বড় করে পড়ে। লামিয়া মেকি হেসে বলল, গাইড বইয়ের প্রয়োজন নেই। ক্লাস করেই আমি অনেকটা কাভার আপ করে ফেলেছি। ফুয়াদ সবটাই বুঝল। হঠাৎ বুকের কোথাও সূক্ষ্ম ব্যথা অনুভব হল। এই বাচ্চা মেয়েটা কি কঠিন বাস্তবতা মধ্য দিয়ে জীবন পার করছে। হাজারো প্রতিকূলতার মাঝে নিজের বোনের প্রতি কতটা দায়িত্বশীল। এই নারী আর তার মায়ের মধ্যে আকাশ পাতাল তফাত। মেয়েটার কাছ থেকে মায়ের অনেক কিছু শিখার আছে। মেয়েটা সম্পর্কের গুরুত্ব বোঝে আর তার যথাযথ সম্মান করে। পৃথিবী বড় অদ্ভুত। এখানে এক নারী নিজের আপনজনদের একটু ভালো রাখার জন্য অসীম চেষ্টা করে যাচ্ছে। ওপর দিকে আরেক নারী নিজের ক্যারিয়ারের উপরে অন্য কিছু কোনোদিন ভাবতেই পারেনি। নাহিদ আজ এসেছে নূর ম্যানশনে। দাদিকে অনেকদিন যাবৎ দেখা হয় না। প্রায়ই কল করে কান্নাকাটি করেন। তাই আজ সময় বের করে এসেছে। এই বাড়িটি তার দাদির নামে নামকরণ করা হয়। শৈশবকাল এই বাড়িতে কেটেছে নাহিদের। কিন্তু বর্তমানে এই বাড়িতে তার দম বন্ধ হয়ে আসে। বেশ কয়েক বছর আগেই সে এই বাড়ি ছেড়েছে। বর্তমানে সে যে বাড়িতে থাকে সেটা তার দাদাজান তাকে গিফট করে গেছেন। নাহিদ অনেকক্ষণ যাবৎ দাদির পাশে বসে আছে। তিনি নাতিকে দেখে এতক্ষণ ফ্যাচ ফ্যাচ করে কেঁদেছে। এতে নাহিদের বিরক্তির পরিমাণ বেড়েছে। কারণ তার শুভ্র পাঞ্জাবি দলে মুচড়ে দিয়েছে নূরজাহান। তিনি ফুপিয়ে বললেন, তুই একটা পাষাণ। তোর মনে কোনো মায়া নাই। এই বুড়িকে একটুও মনে পড়ে না তোর। একটাবার আমাকে দেখতে আসিস না। তোর দাদাজান থাকলে কি এমন করতে পারতি? ওই লোক নিজে চলে গেল আর আমাকে এই পাষাণ দুনিয়ায় ফেলে গেল। নাহিদ দাদির হাতে চুমু খেয়ে বলল, কে বলেছে তুমি বুড়ি? ইউ আর দ্য মোস্ট গর্জিয়াস উইমেন আই এভার সিন। নূরজাহান খানিকটা লজ্জা পেলেন। সচরাচর তার নাতি মানুষের প্রশংসা করে না। তিনি নাক টেনে বললেন, আমাকে পেম্পার করার কোনো দরকার নেই। তোকে কতদিন ধরে দেখি না। আমি ব্যস্ত থাকি দাদি। এই রাজনীতি ছেড়ে দে নাহিদ। এখানে জীবনের কোনো নিশ্চয়তা নেই। এই রাজনীতির জন্যই তোর দাদাজানকে আমি হারিয়েছি। তোকে হারাতে চাই না। নাহিদ মুচকি হেসে বলল,
তুমি একজন দায়িত্ববান পলিটিশিয়ানের ওয়াইফ হয়ে এসব বলছো? মৃত্যুর ভয় করে কি জনসাধারণের সেবা করা সম্ভব? তোমার নাতি ভীতু, কাপুরুষ না, যে কিনা মৃত্যুর ভয় হেরে যাবে। নূর জাহান আফসোসের সুরে বললেন, যখন বিয়ে করবি তখন বুঝতে পারবি কেউ একজন তোর অপেক্ষায় বসে থাকে, তোর সুস্থতার জন্য উপরওয়ালার কাছে ফরিয়াদ করে, তোর প্রতিটা নিঃশ্বাসে সে স্বস্তি খুঁজে পাবে, তোর ঘরে ফেরা অবধি দরজায় দাঁড়িয়ে থাকে। নাহিদ পিটপিট চোখে দাদির দিকে তাকাল। সেই অপেক্ষা করার মানুষটি যে তার জীবনে এসে পড়েছে। সে জানে একজন রাজনীতিবিদের স্ত্রী হওয়া এত সহজ বিষয় না, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, নিজের ব্যক্তি স্বাধীনতা হারাতে হয়। আরজুর মতো চঞ্চল মেয়ে কি পারবে তার জীবনের সাথে মানিয়ে নিতে? নাকি আরজুর আবেগ সময়ের সাথে সাথে ফিকে পড়ে যাবে? ভাবনা থেকে বেরিয়ে বলল, দাদি তোমার ছেলের বুলি কেন আওড়াচ্ছ? নাকি সে তোমাকে হায়ার করেছে আমার ব্রেইন ওয়াশ করার জন্য? আমার ছেলে তোর পাপা হয়, জানি। নূর জাহান এবার নাহিদের হাতে হাত রেখে বললেন, এবার সংসারই হো নাহিদ, তোর একটা সংসার দেখে মরতে চাই। জীবনে একটা স্থিরতা ভীষণ প্রয়োজন। তুই যে ভবঘুরের মতো চলছিস এতে সুখ নেই। নির্দিষ্ট একজনের আগমনে তোর জীবনটা দেখবি কেমন রঙিন হয়ে ওঠে। করো মায় আটকে পড়লে বুঝবি ভালোবাসার মানে। ছন্নছাড়া জীবনে কোনো সুখ নেই। নাহিদ মায়াভর চোখে দাদির দিকে তাকায়। এই মায় সে না নিজে আটকাতে চায়, আর না কাউকে সেই মায় বাঁধতে চায়। নাহিদ হাত ঘড়িতে সময় দেখে বলল, দাদি আই হ্যাভ টু গো নাও, একটা প্রোগ্রাম আছে। নূরজাহান নাতির কপালে চুমু খেলেন। এই ছেলেটি তার স্বামীর জান ছিল। নাহিদকে সবসময় নিজের পাশে পাশে রাখতেন। মানুষটি চলে যাবার পর থেকে ছেলেটাও ধীরে ধীরে পরিবার থেকে দূরে চলে যেতে থাকে। কেমন ছন্নছাড়া জীবন কাটাচ্ছে, নিজেকে সব সম্পর্ক থেকে গুটিয়ে নিয়েছে। তবে তার বিশ্বাস নাহিদের জীবনে এমন কেউ আসবে যে নাহিদকে এক আকাশ ভালোবাসায় জড়িয়ে রাখবে, যেই মায়া ছেড়ে নাহিদ বের হতে পারবে না। সেই মায়ার জোরেই ছেলেটা আবার এই পরিবারে ফিরে আসবে। দিনের প্রথম প্রহরে শুভ বেরিয়েছে ফুলের দোকানের উদ্দেশ্য। সকালের মিষ্টি ঘুমের বিসর্জন দিয়ে হৃদমোহিনীর জন্য বেলি ফুল কিনতে এসেছে। ফুলের দোকানে দাঁড়িয়ে সবচাইতে তাজা ফুলের মালাগুলো নিল। নাকের কাছে নিয়ে বুক ভরে নিঃশ্বাস নিল। এই মাতাল করা গ্রান তার আরজুর খোপায় লেপ্টে থাকবে। শুভ মুচকি হাসল। আরজুকে নিজ হাতে পরিয়ে দিতে পারলে ভালো হতো। শুভ মালা কিনে নিল, তবে একটা না, 4টা নিল। একটা নিলে লেডিস গাং তার ভর্তা বানিয়ে ফেলবে। আজ তাদের ভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠান। আরজু আজ ডান্স পারফর্ম করবে। মেয়েটা বেশ ভালো ক্লাসিক ডান্স করতে জানে। ছোটবেলায় বেশ কয়েক বছর শিখেছিল। স্কুল, কলেজে প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আরজু পারফরমেন্স করত। ছোট্ট আরজু যখন নাচ শিখতে যেত তখন শুভ স্বচ্ছ কাচের দেয়ালের বাইরে থেকে আরজুকে এক নজরে দেখত। ফোলা ফোলা গালের মিষ্টি আরজুকে নাচতে দেখে শুভ অন্য কোথাও হারিয়ে যেত। সেই স্কুল লাইফ থেকেই শুভ নিজের অনুভূতিকে অনুধাবন করতে পেরেছিল। ফোলা গালের মিষ্টি পরীটা যে তার হৃদয় হরণ করে বসে আছে। এই মেয়েটার চোখের এক ফোঁটা জল শুভর বুকে ঝড় তোলে। যখন আরজুর বাবা মা মারা গেল তখন মেয়েটা তার কোলে শুয়ে অঝরে কেঁদেছিল। সেদিন নিজেকে শুভর ভীষণ অসহায় মনে হয়েছে। এই আদুরে মেয়েটা পৃথিবীর সর্বোচ্চ সুখ ডিজার্ভ করে। আরজু বড্ড সহজ সরল। মেয়েটাকে বাবা মা হারানোর পর থেকে তার খালামণি আর খালুজান পুতুলের মতো বড় করেছেন। আরজু যেন নিজেকে একা অনুভব না করে তার সর্বোচ্চ চেষ্টা করেছেন। তবে আরজুর সকল আবদার ছিল শুভর কাছে।
দিন নেই রাত নেই মেয়েটা কল করেই নানান আবদার করে বসত। এখনো শুভর মনে আছে একদিন রাতে রাইডে যেয়ে ফুচকা খেতে যাওয়ার আবদার করেছিল আরজু। শুভ মানা করাই ভ্যা ভ্যা করে কেঁদে কেটে বুক ভাসিয়েছিল। তখন আরজুর বাবা মা বেঁচে ছিলেন। পরে আরজুর মা তাকে কল করে আরজুর পাগলামির কথা জানায়। শুভ সেদিন রাতে আরজুর বাসায় পৌঁছে দেখে আরজু কেঁদে নাক মুখ লাল করে ফেলেছে। সেদিন শুভ বুঝেছিল এই মেয়েটার চোখের জল তাকে বেসামাল করে তুলে। শুভকে দেখে কিশোরী আরজু অভিমানে মুখ ফিরিয়ে রেখেছিল। সেদিনের পর থেকে শুভ আরজুর সব আবদার চোখ বন্ধ করে পূরণের চেষ্টা করে। যাই হোক, মেয়েটাকে কাঁদতে দেওয়া যাবে না। তারা একদৃষ্টিতে আরজুর দিকে তাকিয়ে আছে। সাদা জামদানি শাড়িতে আরজুকে চোখ ধাঁধানো সুন্দর লাগছে। তার চোখে দেখা সবচাইতে সুন্দরী নারী আরজু। তারা যত আর আরজুকে দেখে তার মনটা প্রশান্তিতে ভরে যায়। সুন্দরী, রূপবতী মেয়েরা নাকি অহংকারী, ধাম্ভিক হয়ে থাকে। কই, তার সামনে দাঁড়ানো নারীটি মোটেও অহংকারী না, বরং এই মেয়েটার অন্তরে এক আকাশ মায়া লুকোনো। কি অমায়িক ব্যবহার! আরজু চোখে কাজল দিয়ে ঠোঁটে লাল লিপস্টিক দিল। চুলের খোপা ঠিক করতে করতে বলল, আমাকে কেমন লাগছে তারা? তারা মিষ্টি হেসে বলল, একদম নায়িকা মাধুরীর মতন। ধ্যাত, আমার তো শ্রীদেবী পছন্দ। আপনাকে নায়কদের চাইতেও বেশি সুন্দর লাগতেছে। দেখলেই পোলাগো চোখে আগুন ধইরা যাইব। আরজু দর্পণে তাকিয়ে মুচকি হেসে বিড়বিড় করে বলল, আমি তো শুধু একজনের বুকেই আগুন ধরাতে চাই। ব্যাটাকে একদম ছারখার করে দিতে চাই। সুন্দরী বউ রেখে ওই লোকটা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। কঠিন শাস্তি হওয়া দরকার। ভার্সিটি আজ নতুন রূপে সেজেছে। রংবেরঙের ফুলের সমাহার চারিদিকে। আরজু শুভর বাইকে করে ভার্সিটির ভেতরে প্রবেশ করল। গাঢ় নীল রঙের পাঞ্জাবিতে শুভকে দারুণ লাগছে। আজ কত মেয়ে যে ক্রাশ খাবে তার ঠিক নেই। শুভকে আরজু কখনোই অন্য নজরে দেখেনি। শুভ তার বেস্ট ফ্রেন্ড। এতটাই বেস্ট যে কোনো বিপদে চোখ বন্ধ করে সে শুভকে সবার আগে মনে করে। শুভ তার জীবনের প্রথম বন্ধু। তাদের বন্ধুত্ব সেই ছোট্টবেলা থেকে। শুভ সেই ছোট থেকেই তাকে সবকিছু থেকে প্রোটেক্ট করে আসছে। কোনোদিন কোনো ছেলে তাকে ইফটিজিং করার সাহস পায়নি মূলত শুভর কারণে। শুভ তাকে ছায়ার মতো আগলে রেখেছে সব সময়। ছেলেটা তার জীবনে না থাকলে হয়তো জীবন এতটা উচ্ছ্বাসিত আনন্দপূর্ণ হতো না। ভার্সিটিতে ঢুকতেই আরজু আর শুভ দেখা পেল ফুয়াদের। ফুয়াদকে ঘিরে রেখেছে একদল মেয়েরা। ফুয়াদ বেশ ফুরফুরে মেজাজে তাদের সাথে সেলফি তুলছে। গাঢ় নীল পাঞ্জাবিতে ভীষণ হ্যান্ডসাম লাগছে ফুয়াদকে। ফুয়াদের চার্মিং নেচারের জন্যই মেয়েরা তার প্রতি আকৃষ্ট হয়। তাদের দেখে ফুয়াদ এগিয়ে এসে মিষ্টি হাসল। শুভ বলল, বাহ, একদম মেয়েদের লাইন লাগিয়ে দিয়েছিস। ফুয়াদ পাঞ্জাবির কলার নাড়তে নাড়তে বলল, উফ অফ, কি গরম লাগছে। চারিদিকে সুন্দরী রমণীদের বিচরণে ওয়েদার একদম হট হয়ে পড়েছে। ইয়া আল্লাহ, আরজু তোকেও দেখি হট লাগতেছে। শুভ, তোর পিঠ পুড়ে যায়নি তো? আগুন সুন্দরীকে পেছনে বসিয়ে নিয়ে এসেছিস। দেখি দেখি। শুভ মুচকি হেসে বিড়বিড় করে বলল, দোস্ত, আমার পিঠ পুড়েনি, পুড়েছে অন্তর। এই রমণী আমার কোমল হৃদয়কে কয়লা করে দিয়েছে তার রূপের আগুনে। কিন্তু মুখে বলল, এই বেকুবকে কোনো দিক দিয়ে হট লাগলো তোর? আমি ছোটবেলা থেকেই দেখছি, এমন বেকুবই তো লাগে। আরজু চোখ ছোট ছোট করে তাকিয়ে ক্ষিপ্ত হয়ে হাতের ছোট ব্যাগটা দিয়ে শুভর মাথায় মারল। আর চিবিয়ে চিবিয়ে বলল, আমি বেকুব? তোর আমার সাহস সম্পর্কে কোনো আইডিয়া আছে?
কয়দিন আগেও আমি কি কাণ্ড ঘটিয়েছি জানিস? আরও কিছু বলতে যেয়ে নিজেকে সামলে নিল আরজু। শুভ মাথায় হাত বুলাতে বুলাতে চোখ মুখ কুঁচকে বলল, তোর আর সাহস? যখনই সাহস দেখিয়েছিস তখনই কোনো না কোনো অঘটন বা ঝামেলা পাকিয়েছিস। আরজু মনে মনে ভাবল শুভ সত্যি বলেছে। ঝামেলা তো একটা পাকিয়েছেই, আল্লাহ জানে কি হবে। ফুয়াদ বলল, আজকের দিনে অন্তত ঝগড়া করিস না, আমরা এখন সিনিয়র, বাচ্চারা দেখলে কি ভাববে? তখনই রিমি আসল। রিমিকে দেখেই ফুয়াদ দুষ্ট হেসে বলল, ও মা, সব সাদা পরীগুলো কি আকাশ থেকে সোজা আমাদের ভার্সিটিতেই নেমেছে নাকি? রিমি লাজুক হাসল। শুভ তাকালো রিমির দিকে। সাদা শাড়িতে ভীষণ অন্যরকম লাগছে রিমিকে। অন্যরকম লাগার কারণ বুঝতে পারল। রিমি আজ চশমা পরেনি, সম্ভবত লেন্স ইউজ করেছে। শুভকে পর্যবেক্ষণ করে বলল, তোকে সাদা শাড়িতে ভীষণ মিষ্টি লাগছে, তবে চশমা পরলে তোকে বেশি কিউট লাগে। একদম কিউটি পাই লাগে। রিমি ভীষণ লজ্জা পেল। শুভ দেখল রিমির শাড়ির আঁচলের নিচের অংশ মাটিতে পড়ে আছে। সে আঁচল ধরে রিমির হাতে গুজে দিল। রিমির শিরদাঁড়া বেয়ে অনুভূতির জোয়ার বয়ে গেল। শুভর সামান্য কেয়ার রিমির হৃদয় আবারও তুমুল ভালোবাসার দোলা দিল। ফুয়াদ রিমিকে পর্যবেক্ষণ করছিল। মেয়েটার চোখে মুখে লজ্জার আভা ফুটে উঠেছে। রিমির মনের অবস্থা বুঝতে পারল ফুয়াদ। মেয়েটা শুভকে মন দিয়ে বসে আছে, অথচ এতদিনে ফুয়াদ এটা আঁচ করতে পারেনি। সেদিন ড্রাঙ্ক অবস্থায় না বললে হয়তো সে জানতেই পারত না। রিমি আসলেই ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে। তাদের সাথে মিশে অনেকটা বদলেছে, কিন্তু মেয়েটার মনে কি চলে সেটা আজও কাউকেই বুঝতে দেয় না। ফুয়াদ দীর্ঘশ্বাস ছাড়ল। সত্যিটা জানলে মেয়েটা ভীষণ কষ্ট পাবে। নিজেকে সামলাতে পারবে তো? হাজারো চিন্তা তার মাথায় ঘুরতে লাগল। ভার্সিটির গেটে যারার গাড়ি থামল। অনেকটা লেট হয়ে গেছে। আরজু কল করে অলরেডি তাকে বেশ কয়েকটা গালি দিয়েছে। যারা দ্রুত গাড়ি থেকে নামল, ফলে তার শাড়ির কুচিগুলো এলোমেলো হয়ে গেল। যারা বেশ বিরক্ত হল। দিনটাই খারাপ, সব গরমিল হচ্ছে। যারা নিচু হয়ে ঠিক করার চেষ্টা করল কিন্তু পারল না, বরং আরও লণ্ডভণ্ড করে ফেলেছে। মেজাজ খারাপ হল তার। বিরক্তিতে মুখ দিয়ে চ জাতীয় শব্দ বেরিয়ে এলো। হঠাৎ কারো উপস্থিতি টের পেয়ে যারা সামনে তাকিয়ে দেখল কেউ তার কুচি সযত্নে গুছিয়ে দিচ্ছে। যারা অবাক হল। মানুষটি আর কেউ না, জাহিদ। কালো পাঞ্জাবিতে জাহিদকে দেখে কয়েক মুহূর্তের জন্য যারার নিঃশ্বাস বন্ধ হয়ে আসল। যারা নিজেকে ধাতস্থ করে কয়েক কদম পিছিয়ে গেল। অবাক হয়ে বলল, এই ছেলে কি করছো তুমি? আপনার শাড়ির কুচি ঠিক করে দিচ্ছি, এদিকে আসুন। জাহিদের কথায় যারা কোথাও অধিকারবোধ দেখতে পেল, কিন্তু সে তাকে কোনো অধিকার দেয়নি। তবে এই ছেলে এতটা সাবলীলভাবে কি করে এই কথা বলছে? জাহিদ আবার বলল, কি হলো, আসুন। অসভ্য, আমি বলেছি ঠিক করে দিতে। অনধিকার চর্চা আমার ভীষণ অপছন্দ। তাহলে অধিকার দিলই পারেন? তোমার মাথা ঠিক আছে? জাহিদ সাবলীলভাবেই বলল, একটু আগেও ঠিক ছিল, কিন্তু একটা সাদা পরীকে দেখার পর থেকে আওলা ঝাওলা হয়ে গেছে। যারা হতবম্ব হয়ে তাকিয়ে রইল। জাহিদ এবার বিরক্ত হয়ে শক্ত গলায় বলল, আপনি সামনে আসবেন নাকি একটানে কুচি খুলে ফেলব? যারা আতকে উঠল। কি সাংঘাতিক কথাবার্তা! যারা কিছুটা ভয় পেয়ে গেল। এই পাগল ছেলের দ্বারা সব সম্ভব। যারা গুটি গুটি পায়ে সামনে আসল। জাহিদ সযত্নে কুচি ঠিক করে দিল।
আর বলল, বিয়ের পর আপনি সব সময় শাড়ি পরবেন। শাড়িতে আপনাকে মারাত্মক লাগে। যারা স্তব্ধ হয়ে গেল, আর কিছুই বলার সাহস পেল না। দ্রুত ভার্সিটির ভেতরে চলে গেল। জাহিদ যারার দিকে তাকিয়ে মিষ্টি হাসল। এই মেয়েটা লজ্জাও পায় তার জানা ছিল না। অডিটোরিয়ামের পাশের রুমে বসে আরজু নিজেকে গুছিয়ে নিল। একটু পরই অনুষ্ঠান শুরু হবে। প্রধান অতিথির অপেক্ষা মাত্র। সাবিহা পাশে মন খারাপ করে বসে আছে। মিষ্টি মুখটায় এই ঘন কালো মেঘ মোটেও ভালো লাগছে না আরজুর। তাই দুষ্টুমি করে বলল, আজ তোর গাধা তার গাধিকে দেখলে তোবদা খেয়ে যাবে। সাবিহা কিছুটা লজ্জা পেল। আরজু বলল, কল করেছিলাম তোর গাধাকে। রাস্তায় আছে। মুখটা বাংলার 5 করে রাখিস না। সেই সময়ই যারা রুমে প্রবেশ করল। জোরে নিঃশ্বাস ফেলল। আরজু যারাকে দেখে বলল, এতক্ষণে আসার সময় হলো তোর? কিরে, ঠিক আছিস? দোস্ত, আমি ঠিক নাই। ওই বাচ্চা ছেলে সাংঘাতিক কথাবার্তা বলে আমার মাথা খারাপ করে ফেলছে। আরজু মুচকি হেসে বলল, ওই ছেলেটাকে ভালোই লাগে। তোর সাথে হেব্বি মানাবে। বাচ্চা ছেলেকে দুলাভাই ডাকবো ভাবতেই ভালো লাগছে। আরজুর কথায় সাবিহা মুচকি হাসল। যারা রেগে বলল, মজা নিচ্ছিস? যা, তোর সাথে কথা নেই। আরজু হেসে বলল, আরে রাগ করিস না। তোকে ভীষণ কিউট লাগছে। আমাদের সাদা জামদানি পরার ডিসিশন একদম জোশ ছিল। যারা মুচকি হাসল। আরজুর জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। আজ মেয়েটা ভীষণ খুশি হয়ে যাবে। একটু পর স্যার এসে আরজু, যারা সহ আরও কয়েকজনকে স্টেজে দাঁড় করাল অতিথিদের অভ্যর্থনা জানানোর জন্য। সাবিহা আর রিমি এসবে মোটেও আগ্রহী না। তাই তারা গ্যালারিতে ফুয়াদের পাশে বসল। হঠাৎ স্যারের মুখে প্রধান অতিথির নাম শুনে আরজু স্তব্ধ হয়ে গেল। তার হাত পা অসম্ভবভাবে কাঁপতে লাগল। দূরে কেউ একজন স্টেজের দিকে এগিয়ে আসছে। শুভ্র রঙের পাঞ্জাবি পরা মানুষটি দৃষ্টির সামনে আসতেই আরজুর বুক ধক ধক করতে লাগল। যারা আরজুর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আরজুর রিয়াকশন দেখার মতো ছিল। ফর্সা মুখ স্ট্রবেরির মতো লালচে হয়ে পড়েছে। যারা আরজুর কাঁধে হাত রেখে ফিসফিসিয়ে বলল, মুখ বন্ধ কর, মাছি ঢুকে যাবে। আরজু সামনের দিকে তাকিয়েই বলল, দোস্ত, তুই আগে থেকেই জানতি? না, সকালে জেনেছি। ভাবলাম তোকে সারপ্রাইজ দেই। তবে তোর অবস্থা দেখে মনে হচ্ছে সারপ্রাইজ না শকে চলে গেছিস। আরজু আর কিছুই বলল না। হঠাৎ নাহিদের সাথে দৃষ্টি মিলিত হলেই সবসময়ের মতো নাহিদ দৃষ্টি সরিয়ে নিল। আরজুর কোমল মনে তীব্র অভিমান জমা হল। তার দিকে কি ফিরেও তাকানো যায় না? এতটাই বিদঘুটে লাগছে তাকে? মোটেও না। আরজু জানে তাকে সুন্দর লাগছে। তবে এই সৌন্দর্য ওই মানুষটিকে আকৃষ্ট কেন করতে পারছে না? নাকি নেতা সাহেবের চোখের পাওয়ারে সমস্যা আছে? তার বর তো ভিড়ের মাঝে বউকে চিনবেই না। না, তাকে ইমার্জেন্সি ডক্টর দেখানো প্রয়োজন। না হলে এতদিন পর বউকে দেখে কোনো লোক নজর সরিয়ে নেয়। নাহিদ স্টেজে উঠতেই এক এক করে সকলে ফুল দিয়ে অভ্যর্থনা জানায়। আরজুর সামনে আসতেই নাহিদ আরজুর চোখের দিকে তাকাল। আরজু যেন সেই দৃষ্টিতেই ধ্বংস হয়ে গেল। সে ফ্যাল ফ্যাল করে নাহিদের দিকে তাকিয়ে রইল। যারা আরজুর কনুইতে চিমটি কাটতেই আরজুর হুঁশ ফিরল। হাতে থাকা ফুলের তোড়া এগিয়ে দিল। নাহিদ ওষ্ঠ জোড়া কিঞ্চিত প্রসারিত করে আরজুর হাত থেকে ফুল নিতে যেয়ে আরজুর হাত ছুঁয়ে দিল। আরজু আতকে উঠল। শিরোধারা বেয়ে শীতল রক্তধারা বয়ে যেতে লাগল। নাহিদ ফুল নিয়ে সামনের দিকে এগিয়ে গেল। আরজু তখনও হতবম্ব হয়ে সেখানেই দাঁড়িয়ে রইল।
সামান্য স্পর্শ আরজুর কাছে বিদ্যুতের শক মনে হল। না, এই লোক তাকে ধ্বংস করেই দম নিবে। রামিম ভার্সিটিতে পৌঁছাতে পৌঁছাতে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। অডিটোরিয়াম পৌঁছে দেখল মানুষের ভিড়। দ্রুত গতিতে স্টেজের কাছে আসতেই তার পা ধীরে ধীরে স্থির হতে চলল। সাবিহা কিছু মেয়েকে ব্যাকস্টেজে সোজা লাইন করে দাঁড় করাচ্ছে। রামিমের চোখ থমকে গেল সাবিহার দিকে। শুভ্র রঙের শাড়িতে খোপা করে বেলি ফুলের মালা জড়িয়ে রেখেছে। ঠোঁটে রক্ত জবার মতো রং এঁকেছে। রামিমের একটা হাত বুকের বা পাশে চলে গেল। ধীরে ধীরে বুকে ঘষতে লাগল। আজ এমন মারাত্মক কিছু দেখবে জানলে ভার্সিটিতেই আসত না। অন্তর জ্বালিয়ে দিচ্ছে। হঠাৎ রামিমের অক্ষিপ্রলব স্থির হল সাবিহার কোমল, মেদহীন উদরের দিকে। মেয়েটার কোনো কমন সেন্স নেই। শাড়ি সামলাতে না জানলে পড়ে কেন? রামিমের মেজাজ খারাপ হল। দ্রুত সাবিহার পেছনে দাঁড়িয়ে বলল, সাবিহা। সাবিহা চমকে পিছন ফিরে তাকাল। পেছনে রামিমকে দেখে তার মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। রামিম সেই হাসিতে অস্থির হল। মারাত্মক হাসি। রামিম শক্ত গলায় ধমকে বলল, ওইদিকে চল। সাবিহা ব্রু যুগল কুঁচকে ফেলল। তাকে কোনোরকম কমপ্লিমেন্ট না দিয়ে ধমক দিল। ওই দিকে কেন যেতে বলছে? সাবিহা অভিমানী সুরে বলল, ওই দিকে কেন যাব? রামিম আশেপাশে তাকাল। কেউ তার প্রিয়তমাকে দেখছে কিনা পরখ করে নিল। রামিম চিবিয়ে চিবিয়ে বলল, কাজ আছে, চল। যাব না। মেজাজ খারাপ করিস না। তুই আর তোর মেজাজ দুইটাই ফালতু। একটা থাপ্পড় খাবি। ওই দিকে গেলে কি চুমু খাবি নাকি? রামিম দাঁতে দাঁত চেপে নিজের রাগ কন্ট্রোল করতে চাইল, কিন্তু পারল কই? সাবিহার উদরের উন্মুক্ত অংশে খামচে ধরল। সাবিহা ব্যথায় কুকিয়ে উঠল। রামিম ক্ষিপ্ত হয়ে বলল, এই ব্যথা মনে থাকলে আর কোনোদিন এই জায়গাটুকু ঢেকে রাখার কথা ভুলবি না। রামিম সেখান থেকে চলে গেল। সাবিহা পেটে হাত দিয়ে দাঁড়িয়ে রইল। ভীষণ জ্বলছে, কিন্তু সাবিহার হৃদয় একরাশ লজ্জা আর ভালো লাগা ঘিরে ধরেছে। কিছুক্ষণ হলো অনুষ্ঠান শুরু হয়েছে। আরজু স্টেজের নিচে দাঁড়িয়ে গ্যালারিতে বসা নাহিদের দিকে এক নজরে তাকিয়ে রইল। নাহিদ তখন স্টেজে চলা প্রোগ্রামের দিকে মনোযোগ সহকারে তাকিয়ে রয়েছে। আরজু মুচকি হাসল, আর দূর থেকে ফ্লাইং কিস ছুঁড়ে বিড়বিড় করে বলল, ইসস, আমার বোরটা কি হট! আজ একদম ফিরোজ খানের মতো লাগছে। না, তার চাইতেও বেশি হট লাগছে। যারা পেছনে থেকে আরজুর কাণ্ড দেখছিল, আরজু নাহিদের দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিচ্ছে দেখে হেসে দিল। আরজুর কানের কাছে এসে বলল, ব্যাটাকে আর নজর লাগাস না। এমনিতেই তোর বদ নজরে আটকে পড়েছে। তোর যন্ত্রণায় না জানি আবার এ ব্যাটা বউ হারা হয়। আরজু নিচের ঠোঁট কামড়ে মনে মনে ভাবল, আমিই তো বউ। আর এই দুর্লভ মানুষটিকে হারানোর প্রশ্নই উঠে না। একে আমি আমার শাড়ির আঁচলে বেঁধে রাখব। কিন্তু যেই গুমর মুখ মানুষটার সামনে গেলেই আমার দম বন্ধ হয়ে আসে। অনুষ্ঠানে কিছু সময়ের জন্য বিরতি দেওয়া হল। বিরতির পর আরজুর পারফরমেন্স। আরজু কিছুটা নার্ভাস। নাহিদের সামনে তার সব গুলিয়ে যায়। নাচের স্টেপ অলরেডি সে ভুলে বসে আছে। বরের সামনে না জানি নাক কাটা যায়। শুভ একটু আগে এক বোতল পানি দিয়ে গেল। আরজুকে টেনশন করতে মানা করল। নাচ একদম ফাটাফাটি হবে বলে আশ্বাস দিল। তবুও আরজু নার্ভাস। কিছু সময় পর যারা আসলো, আরজুর হাত ধরে রেস্টরুমের দিকে নিয়ে গেল। আরজু বিরক্ত হয়ে বলল, এখানে টেনে এনেছিস কেন? যারা পাশের রুমের দিকে ইশারা করে বলল, ওই রুমে তোর নেতা সাহেব আছে। আরজুর চোখ চকচক করে উঠল।
যারা গাল চুলকে বলল। তবে সমস্যা হচ্ছে ওই গার্ডগুলো কাউকে রুমে এলাও করছে না। ঝাঁকেও মেয়েরা এসে ফিরে গেছে। ওই গার্ডদের টপকাতে পারলে নেতা সাহেবের দেখা পাবি। আরজু কিছুক্ষণ সেই রুমের দিকে তাকাল। ওই ভণ্ড নেতার মুখোমুখি তো হতেই হবে। চুমু খেয়ে পালায়, বিয়ে করে পালায়। এত পালাই করে কেন? একে তো ছাই দিয়ে ধরবে আরজু, পালানোর কোনো স্কোপ দিবে না। সূর্যের উত্তাপ ছড়িয়ে পড়েছে চারিদিকে, আশপাশ কোলাহলপূর্ণ। এই সব থেকে নিজেকে বচিয়ে বেশ কিছুক্ষণ যাবৎ ওয়াশরুমের বেসিনের সামনে দাঁড়িয়ে আছে শুভ। মুখে কয়েক ঝাপটা পানি দিল। না, কিছুতেই শান্তি মিলছে না। নাহিদের দিকে আরজুর সেই মোহনীয় দৃষ্টি শুভর হৃদয়ের ক্ষত সৃষ্টি করেছে। এই দৃষ্টি তো সেই দৃষ্টি, যেই দৃষ্টিতে সে আরজুর দিকে তাকায়। এতদিন আরজুর মনের খবর না বলতেই সে বুঝে ফেলত, কিন্তু আজকাল আরজুর মনে কি চলছে কিছুই বুঝতে পারছে না। আরজুকে কোনোদিন কোনো ছেলের প্রতি এতটা আকৃষ্ট হতে দেখেনি, কিন্তু এই নেতাকে দেখে আরজুর মধ্যে পরিবর্তন এসেছে। আরজু কিছুই তার কাছে লুকাত না, কিন্তু শুভর মনে হচ্ছে আরজু অনেক কিছুই তার কাছ থেকে লুকাচ্ছে। আরজু কি কোনোভাবে নাহিদকে ভালোবাসে? না, এমন হলে সে নিশ্চয়ই জানত। সেই জানে আরজু নাহিদের ব্যক্তিত্বের আকৃষ্ট হয়েছে, তবে ভালো লাগা আর ভালোবাসার মাঝে বিস্তর ফারাক। আরজু কি তবে ভালো লাগার পথ পাড়ি দিয়ে ভালোবাসায় পৌঁছে গেছে? শুভর গলা শুকিয়ে আসল। প্রচণ্ড রকম ভয় তার মনে ঝেঁকে বসল। আরজুকে হারিয়ে ফেলার ভয়। ফুয়াদ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে শুভকে দেখছে। শুভর মনে কি চলছে সেটা বুঝতে পারছে। আজ ভার্সিটিতে নাহিদকে দেখে সে নিজেও অবাক হয়েছে। মেয়রের আসার বিষয়টি সবার জন্যই সারপ্রাইজ ছিল, তবে নাহিদ নামক মানুষটি শুভর কাছে আতঙ্ক। নিজের ভালোবাসে মানুষটি অন্য কারো উপর ক্রাশ খেয়ে বসে থাকলে এমন আতঙ্ক সৃষ্টি হওয়াই স্বাভাবিক। ফুয়াদ স্থির হয়ে শুভকে বলল, তুই শালা এখানে দাঁড়িয়ে রূপচর্চা করছিস? ওই দিকে তোকে খুঁজে হয়রান আমি। শুভ পেছনে ফিরে ফুয়াদের দিকে তাকিয়ে মলিন হাসির রেখা মুখে টেনে বলল, এই তো আসছি। তোর পাগলির পারফরমেন্স শুরু হবে একটু পর, জলদি চল। আসছি। আরজুকে নিয়ে চিন্তা করছিস? নাহিদ স্যারকে নিয়ে ইনসিকিউর ফিল করার দরকার নেই। আমরা জানি আরজু নাহিদ স্যারকে পছন্দ করে, তবে আমার মনে হয় না সেটা ভালোবাসা। তাছাড়া নাহিদ স্যারের অ্যাটিটিউড দেখেছিস? আলবাত মানতে হবে আরজু আগুন সুন্দরী, কিন্তু আরজুর দিকে তিনি ফিরেও তাকায়নি। যতই হোক এই ধরনের মানুষগুলো স্ট্যাটাস মেইনটেন করে, তাই হয়তো আরজুর প্রতি তার আগ্রহ নেই। আর উনার এই বিষয়গুলো আরজুর মনে আবেগ সৃষ্টি করেছে। জানিস তো সুন্দরী মেয়েরা অ্যাটেনশন সিকার। সবার কাছে অ্যাটেনশন পাওয়া মেয়েটি হঠাৎ করেই তার কাছ থেকে অ্যাটেনশন না পাওয়ায় মনে দাগ কেটেছে, তাই ক্রাশ খেয়ে বসে আছে। শুভ প্যান্টের পকেটে এক হাত রেখে অন্য হাতে সামনে লেপ্টে যাওয়া চুল পেছনে ঠেলে বলল, আরজু মোটেও অ্যাটেনশন সিকার না। ওকে খুব ভালো করেই চিনি। কিছু তো একটা ওর ভেতরে চলছে, কিন্তু আমাকে বলছে না। আরজু কি আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে? মোটেও না। আমরা সবাই জানি আরজুর তোর প্রতি কেমন টান। সেবার বাইক অ্যাক্সিডেন্ট করেছিস শুনে মেয়েটা উন্মাদের মতো হসপিটালে ছুটে এসেছে। সে কি কান্না তার! তোকে কিছুটা সুস্থ দেখে তবেই কান্না থামিয়েছে। শুভ মুচকি হাসল, বলল, আরজু সব সময় ইমোশনাল। কাছের মানুষগুলো সামান্য কিছু হলেই সে অস্থির হয়ে পড়ে। আঙ্কেল আন্টিকে হারানোর পর থেকেই মেয়েটা বাকি সবাইকে হারানোর ভয় পায়। ফুয়াদ দেখল আরজুর কথা আসলেই শুভর মুখে আলাদা চমক চলে আসে। ভালোবাসার অনুভূতিগুলো বুঝি এমন মিষ্টি হয়?
আরজু দরজার সামনে এসে দাঁড়াল। তিনজন গার্ড সেখানে দাঁড়িয়ে আছে। আরজু মুচকি হেসে বলল, আমি মেয়র সাহেবের সাথে দেখা করতে চাই। শক্তপোক্ত দেহের ছেলেটি হাতের আর্মটি আরো শক্ত করে ধরে রোবটের ন্যায় বলল, এখন দেখা করা সম্ভব না, স্যার রেস্ট নিচ্ছেন। আরজু বিরক্ত হল, বলল, আপনার স্যারকে বলুন আরজু এসেছে। আপনি বুঝতে পারছেন না কি বলেছি? এখন দেখা করা সম্ভব না, আপনি তাকে আমার নাম বলুন। ছেলেটি বেশ বিরক্ত হয়ে বলল, আপনার মতো এমন অনেক মেয়েরাই এসেছে, নিজের নাম না শুধু বাপ দাদাদের নামও বলেছে, কিন্তু কাজ হয়নি। আপনি আসতে পারেন। আরজুর মেজাজ খারাপ হচ্ছে। নিজের বরের সাথে দেখা করতে এত কৈফিয়ত দিতে হবে? মন চাইছে সামনের লোকটির হাতের বন্দুক দিয়ে নেতা সাহেবের বুক ঝাঁঝরা করে দিতে। আরজু ক্ষিপ্ত গলায় বলল, আপনি জানেন আমি কে? নাহিদ বেবিকে বলে আপনার চাকরি আমি নট করে দিব। সরুন। আরে আপনি তো বেশি কথা বলেন। সুন্দরী মেয়েদের এক সমস্যা, তারা ভাবে তাদের রূপে সবাই মজে যাবে। আমাদের স্যার এমন মানুষ না। আপনার মতো এমন কত সুন্দরী এলো গেল কিন্তু পাত্তা পেল না। রাগে আরজুর গায়ে আগুন ধরে গেল। সে কি আর 5টা মেয়ের মতো নাকি? নেহাত তার জামাই বিয়ের কথা বলতে মানা করেছে, না হলে সে মাইক দিয়ে চেঁচিয়ে সব মেয়েদের সাবধান করে দিত। তার জামাইয়ের ত্রিসীমানায় মেয়েদের যাওয়া নিষিদ্ধ। আরজু আর লোকটি যখন তর্কে লিপ্ত তখন ভেতরের দরজা খুলে কেউ বেরিয়ে আসল। লোকটিকে আরজু চেনে, নাহিদের অ্যাসিস্ট্যান্ট আসিফ। বেরিয়েই গার্ডকে উদ্দেশ্য করে বলল, কি সমস্যা? এই মেয়ে স্যারের সাথে দেখা করতে চায়। আমি মানা করাই তর্ক জুড়ে দিয়েছে। আসিফ আরজুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আপনি ভেতরে যান ম্যাম। আরজু বেশ অবাক হল। ম্যাম? এই ছাগল এত সম্মান দেখাচ্ছে কেন? নাকি তাকে নেতা সাহেব পাঠিয়েছে? কাউকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছে না, কিন্তু তাকে দিল কেন? এই আসিফ কি জানে সে তার স্যারের বউ? আরজু ভাবনা বাদ দিয়ে ভেতরে প্রবেশ করল। ভেতরে যাবার আগে সেই গার্ডটির দিকে তার রাগী দৃষ্টি নিক্ষেপ করল, যার মানে তোর খবর আছে। আরজু ভেতরে প্রবেশ করতেই দৃষ্টি পড়ল কাঙ্ক্ষিত মানুষটির দিকে। চেয়ারে হেলান দিয়ে বসে নিকোটিনের ধোঁয়া উড়াচ্ছে আর বাইরের সৌন্দর্য উপভোগ করছে। সবচাইতে সুন্দর জিনিস এই জায়গায় রেখে এই লোক বাইরে কি দেখে? তবে আরজুর বুক কাঁপতে লাগল। এতক্ষণের জমানো সাহস ফুস করে সব বেরিয়ে গেল। অথচ তার জামাই কি নির্বিকারভাবে ধোঁয়া উড়াচ্ছে। আরজুকে দেখে নাহিদ আরেকটা টান দিয়ে হাতের সিগারেট নিচে ফেলে দিল। আরজু দেখল ধোঁয়া উড়ানো নাহিদকে ও তার ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। নাহিদ চেয়ার ছেড়ে উঠে আরজুর দিকে আসতে লাগল। আরজুর হৃদস্পন্দন চলছে ঊর্ধ্ব গতিতে। বুকের ডিপ ডিপ শব্দ এই নিস্তব পরিবেশে আরো তীব্র শোনাচ্ছে। নাহিদ আরজুর সম্মুখে দাঁড়িয়ে বলল, কেমন আছো? শব্দটিতে কি ছিল আরজুর জানা নেই, তবে তার সারা শরীর শিউরে উঠল। বাহ, বিয়ে করতেই তুমি করে ডাকা শুরু করেছে? কিন্তু বউয়ের খোঁজ খবর নেওয়া জরুরি মনে করেনি। আরজুর মনে চাপা অভিমান জমা হল। এতদিন পর লোকটি জিজ্ঞেস করছে কেমন আছে। আরজুর অভিমান নাহিদ বুঝতে পারল কিনা বুঝা গেল না। আরজু অভিমানী সুরে বলল, ভালো, খুব ভালো আছি। কিছু বলতে এসেছ? বলার থাকলে জলদি বলো, সময় জাস্ট 2 মিনিট। বলেই নাহিদ হাত ঘড়িতে সময় দেখে নিল। আরজু অবাক হল, এ কেমন লোক? এতদিন পর বউকে দেখেছে, কোথায় জড়িয়ে ধরে চুমু খাবে তা না করে ব্যস্ততা দেখাচ্ছে। রাগে আরজুর গা জ্বলে যাচ্ছে।
আর 1 মিনিটও সে এই জায়গায় দাঁড়াবে না। তার ভালোবাসা জামাই সব গোল্লায় যাক। আরজু মাথা নিচুকড়ে দীর্ঘশ্বাস নিয়ে বলল, না, কিছু বলতে চাই না, আমার কিছুই বলার নেই। বলেই আরজু চলে যেতে চাইলে নাহিদ আরজুর হাত ধরে দাঁড় করাল। নাহিদের স্পর্শের আরজুর সারা শরীরে কম্পনের সৃষ্টি হল। আরজু অবাক হয়ে নাহিদের দিকে ফিরে তাকাল। নাহিদের স্নিগ্ধ মুখখানা দেখে নিজেকে বেসামাল লাগছে। নাহিদ ওষ্ঠ জোড়া প্রসারিত করে সামান্য হাসল। আরজুর দিকে ঝুঁকে বলল, আমার বলার আছে। এই চারিদিকে যে শুভ্রতা ছড়িয়ে বেড়াচ্ছ তাতে কত পুরুষ আহত হচ্ছে জানো? আরজু বিস্মিত হল। নাহিদ এই কথা বলছে? আরজু কাঁপা কাঁপা গলায় বলল, যেই পুরুষের আহত হবার কথা সে তো হচ্ছে না। নাহিদ মুচকি হাসল। ফিচেল সরে বলল, এই আঘাত হৃদয়ের গভীরে লাগে। বাইরে থেকে দেখা সম্ভব না, তবে আমাকে আঘাত করা এত সহজ হবে না। আরজু এবার বেশ লজ্জা পেল। তবে লজ্জা পেলে চলবে না। এই লোক চরম ঘাড়তেরা, এর সামনে অভিমান করে লাভ নেই। আরজু আমতা আমতা করে বলল, আপনার ফোন নম্বর দিন। নাহিদ ভ্রু জোড়া কুঁচকে বলল, কেন? আরজুর রাগ হল। যেখানে নিজে থেকে নম্বর দেওয়ার কথা সেখানে আবার প্রশ্ন করছে। আরজু রাগ দমন করে বলল, না হলে আপনার সাথে যোগাযোগ করব কি করে? যোগাযোগের প্রয়োজন আছে? আরজু দাঁতে দাঁত চেপে বলল, নেই বলছেন? আমি আপনার কি হই ভুলে গেছেন? নাহিদ কপালের সামনে আসা চুলগুলো পেছনে ঠেলে বলল, তোমাকে ভোলা অসম্ভব। ব্ল্যাকমেইল করা বউ তুমি আমার। জীবনে প্রথম এমন ব্ল্যাকমেইলিং এর শিকার হয়েছি। আরজু মাথা নিচু করে নিল। এইভাবে বিয়ে করার কোনো প্ল্যান তার ছিল না, কিন্তু সেই মুহূর্তটা মাথায় কাজ করছিল না। তবে সব কথার শেষ কথা, এই বদমাশ লোকটা তার স্বামী। আরজু গলা পরিষ্কার করে বলল, নম্বর দিন, না হলে আপনার কার্যালয়ে যে নম্বর নিব। বাহ, তুমি তো ভালোই থ্রেট করতে পারো। আই লাইক ইট। তবে নম্বর দিয়ে কি করবে? আগে যেইভাবে যোগাযোগ করতে সেইভাবেই করবে? আরজু চমকাল। সে কবে নাহিদের সাথে যোগাযোগ করেছে? আরজু প্রশ্ন করল, আগে কিভাবে করতাম? নাহিদ এবার আরজুর অনেকটা কাছে চলে আসল। আরজুর নিঃশ্বাসের গতি বাড়তে লাগল। নাহিদ আরজুর এতটাই কাছে যে নাহিদের নিঃশ্বাস আরজুর কপালে আছড়ে পড়ছে। আরজুর গায়ের লোমকূপ সংকুচিত হতে লাগল। আরজুর ইচ্ছে করছে নাহিদকে ঝাপটে ধরে তার বুকে মুখ লুকাতে, কিন্তু আরজু নিজেকে সংযত করল। নাহিদ আরজুর কানের কাছে এসে ফিচেল সরে বলল, আমার অফিসের রাস্তার অপোজিটে চায়ের দোকানে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আরজু চোখ বন্ধ করে জিভ কাটল। ইসস, তার মানে নাহিদ জানে আরজু তাকে চিঠি পাঠাত? চায়ের দোকানের বাচ্চা ছেলেটির মাধ্যমে সে চিঠি পাঠাত, কারণ নাহিদের অফিসের ডাকবাক্সের সামনে সিসি ক্যামেরা আছে। আরজু নিজেকে রিভিল করতে চায়নি, তাই রাস্তার ওপারের দোকানের ছেলেটিকে দিয়ে পাঠাত। কিন্তু সেখানেও ক্যামেরা সেট করা, সেটা কে জানত? আরজুর লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। হঠাৎ আরজুর সারা শরীর শিউরে উঠল। মানুষটি তার কানের কাছে ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। আরজু আবেশে চোখ বন্ধ করে নিল। ভালোবাসার মানুষটি এত কাছে তার। আরজুর সারা শরীর থর থর করে কাঁপতে লাগল। নাহিদ ফিসফিসিয়ে বলল, এমন সাজে আমার সামনে আর কখনো আসবে না। আই ডোন্ট লাইক ইট। কিছুক্ষণ বিরতির পর আবার প্রোগ্রাম শুরু হল। যেহেতু শুভ ওরা সিনিয়র, তাই ম্যানেজমেন্টের কাজটা তারাই করছে। কে কখন স্টেজে উঠবে সেটাও তারাই দেখছে। রিমি আর যারা স্টেজের পাশে দাঁড়িয়ে আছে। রিমির হাতে লিস্ট।
কে কোনো সময় পারফর্ম করবে সেটা লেখা আছে। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁত দিয়ে নখ কামড়াচ্ছে। আরজু নাহিদ স্যারের সাথে এতক্ষণ কি করছে আল্লাহ জানে। যেই পাগল মেয়ে, দেখা গেল এক্সাইটমেন্টে চুমু চুমু খেয়ে বসে আছে। যারার কানের কাছে দমকা হাওয়া বয়ে যাওয়ায় সে চমকে উঠে। পাশে ফিরতেই দেখতে পায় জাহিদ তার দিকে তাকিয়ে ৩২ দাঁত বের করে হাসছে। যারা বিরক্ত হয়ে বলল, এই ছেলে সমস্যা কি তোমার? আমার পেছনে কেন পড়ে আছো? জাহিদ হেসে ইশারায় কাঁধের গিটার দেখিয়ে বলে, নেক্সট আমার পারফরমেন্স। তোমার মতো ফালতু ছেলে গান গাইলে অডিটোরিয়ামে একজন লোকও বসে থাকতে পারবে তো? আর কেউ না থাকলেও সমস্যা নেই, আপনি থাকলেই চলবে, কারণ গানটা আপনাকে ডেডিকেট করব। আচ্ছা, আপনার কোনো বন্ধুবীর প্ল্যান ছিল সাদা জামদানি পরার? সিনিয়র জুনিয়র সব ছেলেদের মাথা খাচ্ছেন আপনারা। দিস ইজ নট ফেয়ার। যারা বিরক্ত হয়ে রিমির দিকে তাকাতেই দেখল লিস্টের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। শেষে কিনা এই রিমি ফাজিলটাও মজা নিচ্ছে। জাহিদ হেসে স্টেজের দিকে উঠে পড়ল। না চাইতেও যারার সকল মনোযোগ জাহিদের দিকে। জাহিদ স্টেজে একটা চেয়ারে বসে মাইক সেট করছে। যারা একটা জিনিস খেয়াল করল, এতক্ষণ প্রাণোচ্ছল ছেলেটা সামনের দিকে তাকিয়ে চুপসে গেল। এমন কি হল? জাহিদের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখল সামনের সারিতে মেয়র সাহেব বসে আছেন। হয়তো মাত্রই এসে বসেছেন। আর জাহিদ সেদিকে তাকিয়েই মুখ মলিন করে মাথা নত করে নিল। নাহিদ স্যারও গম্ভীর মুখে জাহিদের দিকে কয়েক পলক তাকিয়ে ফোনে মনোযোগ দিল। যারা বেশ অবাক হল। জাহিদ হঠাৎ পাশ ফিরে যারার দিকে তাকাল। মুহূর্তেই সেই মলিন মুখে একরাশ আনন্দ ছেয়ে গেল। যারাকে ছোট করে চোখ মেরে দিল। যারা তো পুরোই থতমত খেয়ে গেল। গিরগিটি ও এত রং বদলায় না যত জলদি এই ছেলের মুড বদলায়। জাহিদ গিটারে টুংটাং শব্দ করে সুর তুলল। আর গাইতে লাগল, তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পেই হারাচ্ছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি, আর ছুঁয়েই পালাচ্ছি। ফের তাকেই ছুতে যাচ্ছি আবার। অভিমান পিছু নাম, তাকে পিছু ফেরাও। তার কানে না যায় পিছু ডাক আমার। মুখ বুজেই তাকে ডাকছি আবার। তাকে অল্প কাছে ডাকছি, আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছি আবার। যারা যেন গানের মাঝে হারিয়ে গেল। এই অসভ্য ছেলে এত ভালো গান গায় জানা ছিল না। সবার করতালিতে মুখরিত হল অডিটোরিয়াম। নাহিদ খেয়াল করেছে জাহিদ গান গাওয়ার সময় বারবার পাশে তাকাচ্ছে। নাহিদ আর চোখে সেদিকে তাকাল। দেখল সাদা জামদানি শাড়ি পরা মেয়েটার দিকে তাকিয়ে আছে। নাহিদের কপালে সূক্ষ্ম ও চিন্তার ভাঁজ পড়ল। জাহিদকে অনুসরণ করে আবার পাশের মেয়েটার দিকে তাকাতেই দেখল আরজু মেয়েটার সাথে কথা বলছে। নাহিদ আরজুর দিক থেকে চোখ সরিয়ে নিল। চোখ ঝলসে দিচ্ছে মেয়েটা। নাহিদ নিজের মনোযোগ ফোনে রাখার চেষ্টা করছে। হঠাৎ আরজুর নাম শুনে সামনে তাকাল। আরজু স্টেজের উঠে আসছে। নাহিদের দিকে তাকিয়ে লাজুক হাসল আরজু। তারপর আশেপাশে শুভকে খুঁজতে লাগল। স্টেজের পাশে দাঁড়িয়ে ছিল শুভ। আরজুকে হাত নাড়িয়ে নিজের উপস্থিতি জানান দিল। আরজু স্বস্তির নিঃশ্বাস ফেলল। শুভ ডান হাতের বৃদ্ধঙ্গুল তুলে আরজুকে অল দ্য বেস্ট জানাল। আরজু মিষ্টি হেসে নাচ শুরু করল। মায়াবন বিহারিণী হরিণী, গহন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ। মায়াবন বিহারিণী, থাক থাক নিজমনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে। থাক থাক নিজমনে দূরেতে, আমি শুধু বাঁশরীর সুরেতে, পরশ করিব ওর প্রাণমন অকারণ। মায়াবন বিহারিণী। নাহিদ মুগ্ধ চোখে আরজুকে দেখছে।
অন্য মেয়েরা নিজেদের সংস্কৃতি ভুলে অনুষ্ঠানে হিন্দি গানে তাল মিলিয়ে নাচে, কিন্তু আরজু অপরূপভাবে রবীন্দ্রসঙ্গীতের তালে নাচল। আসলেই মণিমুগ্ধকর নাচ। ক্লাসিক ডান্স এতটা ভালো লাগবে নাহিদ ভাবতেই পারেনি। নাচ শেষ করেই আরজু হাঁপাতে হাঁপাতে শুভর দিকে তাকাল। শুভ উজ্জ্বল হেসে ফ্লাইং কিস ছুঁড়ে মারল। আরজু মুচকি হেসে আর চোখে নাহিদের দিকে তাকাল। গম্ভীর লোকটি শান্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। দুজনের দৃষ্টি মিলিত হতেই নাহিদ বাঁকা হাসল। আরজু বেশ লজ্জা পেল। দ্রুত স্টেজ থেকে নেমে গেল। অডিটোরিয়াম জুড়ে করতালি আর সিটির আওয়াজ আসছে। রূপবতী নারীর মায়াবী নাচ অনেককেই ঘায়েল করল। জুনিয়র ছেলেরাও হা করে আরজুর দিকে তাকিয়েছিল। নাহিদ এবার বিরক্ত হল। এই মেয়ে ছেলেদের মাথা খারাপ করে রেখেছে। কি দরকার ছিল এত ভালো নাচার? নাহিদ প্রিন্সিপালের সাথে কথা বলে দ্রুতই বেরিয়ে পড়ল। এই জায়গায় আর কিছুক্ষণ থাকলে অসুস্থ হয়ে যাবার সম্ভাবনা আছে। তাছাড়া ঘণ্টা খানেক পরই পার্টি অফিসে মিটিং আছে। নাহিদ ফিরে গেল আবার তার ব্যস্ততার জগতে। চলবে।